আসসালামু আলাইকুম। 2020-21 সেশনে ছাত্র পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম পর্বে ভর্তিকৃত নতুন সকল ছাত্রছাত্রীদেরকে অনলাইনে পাঠদানের ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাহাউদ্দিন পাটোয়ারি, জুনিয়র ইন্সট্রাক্টর কনস্ট্রাকশন টেকনোলজি। তো আমি আপনাদের সামনে বা তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স, বা যার সাবজেক্ট কোড 65811। তো সোশ্যাল সায়েন্স শব্দটা ইংরেজি লিখেছি আমি, তার বাংলা অর্থ হচ্ছে সামাজিক বিজ্ঞান। আমরা এই থেকে বুঝতে পারি যে এই সাবজেক্টটা হচ্ছে সমাজ এবং বিজ্ঞান, অর্থাৎ সমাজের বিভিন্ন দিক থেকে আলোচনা করা হয়। অর্থাৎ এই সাবজেক্টটা যে সাবজেক্টটা আমরা এখানে আলোচনা করবো সেটা তিনটা বিষয় নিয়ে গঠিত। এক নম্বর বিষয় হচ্ছে সামাজিক বিজ্ঞান, অর্থাৎ সমাজ নিয়ে আলোচনা করে। দ্বিতীয়ত অর্থনীতি সম্পর্কে আলোচনা। 3 নম্বর সংস্কৃতি সম্পর্কে। তাহলে আমরা জানতে পারলাম তিনটি বিষয় দ্বারা আমাদের বইটি মূলত গঠিত। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে অর্থনীতি, অর্থাৎ তৃতীয় পার্ট থেকে আমি আলোচনা করবো অর্থনীতি। তাহলে আমরা প্রথমে শিখবো বা জানবো অর্থনীতি কি। তার মানে অর্থনীতি বা অর্থ বলতে সাধারণ ভাষায় বুঝি যে টাকা। বাংলাদেশের জন্য শুধু টাকা হিসাবে মুদ্রা ব্যবহার করা হয়, কিন্তু অন্যান্য দেশের তুলনায় অন্য জিনিস ব্যবহার করি। আমরা পণ্য কিনতে গেলে বা পণ্য বিক্রি করতে গেলে টাকার লেনদেন করি, সেটা হচ্ছে অর্থনীতি। তো আমরা যদি বইয়ের ভাষায় অথবা বিজ্ঞানের ভাষায় যদি আমরা আলোচনা করতে চাই যে অর্থনীতি কি, তাহলে অর্থনীতি বা ধনবিজ্ঞান হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান যা সমাজবদ্ধ মানুষের আর্থিক দিক নিয়ে আলোচনা করে। অর্থাৎ দৈনন্দিন জীবনে মানুষের খাদ্য, বস্ত্র, ওষুধ ইত্যাদি প্রয়োজন আছে, আর এই প্রয়োজনগুলো মেটানোর জন্য মানুষ বিভিন্ন কাজকর্মে লিপ্ত থাকে। আর এই অর্থ উপার্জনের জন্য মানুষ বিভিন্ন কাজকর্মে লিপ্ত থাকে, অর্থাৎ তার জীবনের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য। তো প্রয়োজন মেটানোর জন্য মানুষ অর্থ উপার্জন ও ব্যয় সংক্রান্ত যে সকল কার্যাবলী করে সেগুলো হচ্ছে অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। এটা দেখলাম আমরা কি অর্থনীতি কি। এবার অর্থনীতিকে আমরা দুইটা অংশ ভাগ করি, বেসিক অর্থনীতি আর সামষ্টিক অর্থনীতি। বেসিক মানে হচ্ছে কি মাইক্রো ইকোনমিক্স। তো মাইক্রো ইকোনমিক্সের যে মাইক্রো শব্দটি, মাইক্রো ইকোনমিক্সের মাইক্রো শব্দটি ইংরেজি গ্রিক শব্দ মাইক্রোস থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র বা একক। অর্থাৎ এই ক্ষুদ্র বা একক অর্থ মাইক্রোস। এটা থেকে আমরা বুঝতে পারি যে মাইক্রো ইকোনমিক্সটা কি। মাইক্রো ইকোনমিক্স হচ্ছে অর্থনীতির সেই একটা অংশ যে অংশে মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে পৃথক পৃথক ভাবে আলোচনা করে থাকে। যেমন কি আমরা বলতে পারি যে একজন ভোক্তা বা বিক্রেতার আচরণ, একটি দ্রব্যের দাম, একজন ব্যক্তির আয়, ব্যয় এবং সঞ্চয় সংক্রান্ত সকল কার্যাবলী পৃথকভাবে আলোচনা করে থাকে, সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এবার দ্বিতীয়ত আমরা দেখি মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স সম্পর্কে অর্থনীতিবিদকে এই বোল্ডিং বলেছিলেন বিশেষ বিশেষ দ্রব্য, বিশেষ বিশেষ পরিবার, একটি দ্রব্য, একটি কারখানার উৎপাদন, বিশেষ বিশেষ ফার্ম ইত্যাদি পৃথক পৃথকভাবে আলোচনা করে অর্থনীতির আলোচ্য বিষয়। এবার আমরা দ্বিতীয় বিষয়টা দেখি সামষ্টিক অর্থনীতি কি। সামষ্টিক অর্থনীতি ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো শব্দটি ইংরেজি ম্যাক্রো শব্দ থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে বৃহৎ। তার মানে আমরা বুঝতে পারি যে অর্থনৈতিক কার্যাবলী বা সমস্যাগুলিকে এককভাবে আলোচনা না করে সামগ্রিক বা পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করে, সেটা হচ্ছে সামষ্টিক বা ম্যাক্রো ইকোনমিক্স। তো সামষ্টিক বা ম্যাক্রো ইকোনমিক্স সম্পর্কে অর্থনীতিবিদ কে ই বোল্ডিং বলেছিলেন যে সামষ্টিক অর্থনীতি কোনো ব্যক্তির আয়ের পরিবর্তে, জাতীয় আয় কোনো নির্দিষ্ট দ্রব্যের পরিবর্তে সাধারণ দাম স্তর, দ্রব্যের ব্যক্তিগত উৎপাদনের পরিবর্তে জাতীয় উৎপাদন আলোচনা করে থাকে। তাহলে সামষ্টিক অর্থনীতি বা কোনো ব্যক্তিগত, অর্থাৎ আমরা বলতে পারি সামষ্টিক অর্থনীতি হচ্ছে কোনো ব্যক্তিগত কার্যাবলী আলোচনা করে, সেটা সামগ্রিক বা পূর্ণাঙ্গভাবে আলোচনা করে থাকে। এবার আমরা দেখি অর্থনীতি সম্পর্কে কয়েকজন অর্থনীতিবিদের মতামত যদি আমরা আলোচনা করি, তার মধ্যে বিশেষ করে দেখি অ্যাডাম স্মিথ, মার্শাল এলরবিন্স। অ্যাডাম স্মিথ অর্থনীতি সম্পর্কে কি বলেছিলেন? অ্যাডাম স্মিথ অর্থনীতি সম্পর্কে বলেছিলেন অর্থনীতি হচ্ছে বিভিন্ন জাতির ধন সম্পদের ধরন এবং কারণের অনুসন্ধান অর্থনীতি আলোচনার বিষয়বস্তু। অর্থাৎ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার সংজ্ঞায় ধন সম্পদ উৎপাদনের উপায় এবং তার বন্টনের পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তো যদি আমরা অ্যাডাম স্মিথের সংজ্ঞাটাকে বিশ্লেষণ করতে চাই বা আলোচনা করতে চাই, সেক্ষেত্রে দেখা যায় অ্যাডাম স্মিথ তার সংজ্ঞাটি যখন প্রকাশ পায় সেটা হচ্ছে 1776 সাল। অর্থাৎ তখন মানুষের ধর্মবোধ এবং মূল্যবোধ অত্যন্ত প্রবল ছিল, যার কারণে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ যখন অর্থ বা ধন সম্পদ উপার্জনের উপর গুরুত্ব আরোপ করেছিলেন, সেজন্য ওই সময়কার সময় অর্থনীতি বা ধনবিজ্ঞান ক্ষেত্রে প্রতি জ্ঞানের জন্য আগ্রহ বিদিশা সৃষ্টি করেছিল। দ্বিতীয়ত যদি আমরা দেখতে যাই, সেক্ষেত্রে দেখা যায় অ্যাডাম স্মিথ বলেছিলেন ধন সম্পদ উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেছিলেন, কিন্তু মানুষের মূল্যায়ন কম করেছিলেন। কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে স্বীকৃত যে ধন সম্পদ অর্থনীতির মূল উদ্দেশ্য নয়, বরং ধন সম্পদ অর্থ উদ্দেশ্য হাসিলের হাতিয়ার মাত্র। এক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাডাম স্মিথ তার সংজ্ঞাটিকে পূর্ণাঙ্গভাবে বা পূর্ণাঙ্গতা পায়নি, কারণ তিনি আরেকটা দিক যেটা আমরা দেখি যে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ অর্থনীতির সঠিক রূপটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারেননি, যার কারণে অ্যাডাম স্মিথের সংজ্ঞাটি আংশিক বা অপূর্ণাঙ্গ সংজ্ঞা হিসাবে আখ্যায়িত করা হয়। এবার যদি আমরা দেখি মার্শাল অর্থনীতিবিদ, মার্শাল তার সংজ্ঞায় কি বলেছিলেন?
মার্শাল বলেছিলেন অর্থনীতি হচ্ছে মানুষের জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে বস্তুগত কল্যাণ অর্জনের জন্য সম্পদ আহরণ ও ব্যবহার সংক্রান্ত সকল ধরনের সামাজিক কার্যাবলী অর্থনীতির আলোচনার বিষয়বস্তু। তো মার্শালের এই সংজ্ঞায় যদি আমরা লক্ষ্য করি সেখানে কিছু বৈশিষ্ট্য ফুটে ওঠে। যেমন মার্শাল বলেছিলেন সাধারণ কার্যাবলী মানুষের জীবনের সাধারণ কার্যাবলী তথা অর্থ আয় ব্যয় সংক্রান্ত সকল ধরনের কাজই মার্শালের মধ্যে অর্থনীতির আলোচনার বিষয় হিসাবে আসে। সামাজিক বিজ্ঞান হিসাবে তিনি বলেছিলেন অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান যা মানুষের অর্থনৈতিক কার্যাবলী আলোচনা করে। তৃতীয়ত অর্থের পরিমাপ মার্শালের মতে অর্থের বিনিময়ে যেসব বস্তুগত দ্রব্য পরিমাপযোগ্য সকল বস্তুই অর্থনীতির আলোচনায় চলে আসে। বস্তুগত দ্রব্য মার্শালের মতে বস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদনে অর্থনীতির কাজ। 4 নম্বর মানব কল্যাণ অর্থনীতি একটি কল্যাণধর্মী ও মানব কল্যাণধর্মী বিজ্ঞান। মানব কল্যাণে এর মূল উদ্দেশ্য। মানব কল্যাণ ব্যতীত কার্যাবলী অর্থনীতির আলোচনায় আসতে পারে না। এটা আমরা দেখলাম অর্থনীতির আলোচনায় মার্শালের সংজ্ঞার কিছু বৈশিষ্ট্য। এবার আমরা দেখি মার্শালের সংজ্ঞা যদি সমালোচনা করি সেক্ষেত্রে কি দেখি মার্শাল তার সংজ্ঞায় বস্তুগত প্রয়োজন বস্তুগত সামগ্রী উল্লেখ করেছিলেন, কিন্তু অর্থনীতি শুধুমাত্র বস্তুগত সামগ্রী আলোচনা করে না, সীমাবদ্ধ যোগান এবং উপযোগ সম্পন্ন সকল বস্তুগত বিষয়ও আলোচনায় চলে আসে। যেমন যদি উদাহরণ হিসেবে আলোচনা করি চিকিৎসকের চিকিৎসা, গায়কের গান ইত্যাদি সামগ্রী বস্তুত সামগ্রী নয়, কিন্তু উভয়ের উপযোগ আছে এবং যোগান সীমাবদ্ধ। চিকিৎসক ও গায়ক উভয় চিকিৎসা গানের পরিবর্তন প্রয়োজন করে। দ্বিতীয়ত মার্শালের সঙ্গে আমরা শুধুমাত্র বস্তুগত কল্যাণের কথা বলা হয়নি, কিন্তু অকল্যাণকর বস্তুগত সামগ্রী অর্থনীতি আলোচনায় আসতে পারে। যেমন মদ সিগারেট ইত্যাদি সাধারণভাবে অকল্যাণকর কিন্তু অর্থনীতির আলোচনার বিষয়বস্তু হিসেবে আখ্যায়িত করা হয়। মার্শালের সংজ্ঞাটি অর্থনীতির আংশিক বা ত্রুটিপূর্ণ সংজ্ঞা হিসেবে আখ্যায়িত করা হয়, যেহেতু মার্শাল তার সংজ্ঞা অবস্তুগত বস্তুকে উল্লেখ করেননি। এবার আমরা দেখি এল রবিন্সের সংজ্ঞা। এল রবিন্স বলেছিলেন অর্থনীতি বা ধনবিজ্ঞান হচ্ছে মানুষের উদ্দেশ্য ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। মার্শালের সংজ্ঞার বৈশিষ্ট্য আমরা দেখি 4টি বৈশিষ্ট্য পাই। 1 অভাবের সীমাবদ্ধতা। এল রবিন্সের সঙ্গে আমরা দেখি এল রবিন্স যে সংজ্ঞা হতে যে বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে এল রবিন্স বলেছিলেন অর্থের অভাবের সীমাবদ্ধতা বা সীমাহীনতা। মানুষের অভাবের শেষ নেই, অর্থাৎ সে যত চায় পায় ততই চায়। তো মানুষের চাওয়া পাওয়ার সীমা নেই, এই সীমাহীন অভাব মেটানোর জন্য অর্থনৈতিক কাজকর্ম করতে হয়। দ্বিতীয়ত উপকরণের দুষ্প্রাপ্যতা। অভাব পূরণের উপকরণ মানুষের সকল অভাব একসাথে মেটানো যায় না, তাই অর্থনৈতিক সমস্যা দেখা যায়। সুতরাং অর্থনৈতিক সমস্যা মূলত দুষ্প্রাপ্য এবং সীমাবদ্ধ সভ্যতা। তৃতীয়ত আমরা দেখি বিকল্প ব্যবহার। উপকরণের সীমাবদ্ধতার জন্য একই উপকরণ মানুষের বিভিন্ন অভাব পূরণের জন্য হিসেবে ব্যবহৃত হতে পারে। সমন্বয় সাধন সীমিত উপকরণ ও তার বিকল্প ব্যবহার করে মানুষের সীমাহীন অভাব পূরণ করা যেতে পারে। এই সমন্বয় সাধনের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। রবিন্সের সীমাবদ্ধ উপকরণ বা সম্পদ দ্বারা কিভাবে মানুষের সীমাহীন অভাব মেটানো যায় তা ধনবিজ্ঞানের আলোচনায় উল্লেখ করা হয়। তো রবিন্সের সংজ্ঞার যদি সমালোচনা আমরা করি সেক্ষেত্রে দেখি যে সীমাবদ্ধ যোগান সম্পূর্ণ অথচ উপযোগ আছে এমন সকল বস্তুই অর্থনীতির অন্তর্ভুক্ত। এই সংজ্ঞার মতে মাতৃস্নেহ, ধৈর্য ধারণ, কবির প্রতিভা, অধ্যাপকের জ্ঞান ইত্যাদি অর্থনীতির বিষয়বস্তু, কিন্তু প্রকৃতপক্ষে এগুলোর কোনো অর্থমূল্য নেই, তাই এগুলো অর্থনীতির অন্তর্ভুক্ত হতে পারে না। সমাজের বিনিময়ের দ্বারা যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এটাও এল রবিন্স তার সংজ্ঞায় উল্লেখ করেননি। তৃতীয়ত যে এল রবিন্সের সংজ্ঞায় বেকারত্ব এবং উন্নয়ন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি সম্পর্কিত যে বিষয় আলোচনা করে সেগুলো ফুটে ওঠেনি। অর্থাৎ এই 3টি দিক থেকে আমরা বলতে পারি এল রবিন্সের সংজ্ঞাটি অর্থনৈতিকভাবে বা অর্থনৈতিক সংজ্ঞা পূর্ণাঙ্গতা পায়নি, এখানেও কিছু ত্রুটি রাখা যায়। অর্থাৎ এল রবিন্সের সংজ্ঞাটিও আংশিক অর্থনৈতিক সংজ্ঞা হিসেবে আখ্যায়িত করা হয়। এবার আমরা দেখি কারিগরি শিক্ষার ক্ষেত্রে অর্থনৈতিক গুরুত্ব কতটুকু। কারিগরি শিক্ষার ক্ষেত্রে অর্থনৈতিক পাঠের গুরুত্ব কতটুকু। প্রথমত আমরা দেখি পার্থিব জীবনে, অর্থাৎ কারিগরি শিক্ষার্থীদের পার্থিব জীবনযাত্রা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। অর্থনৈতিক কর্মকাণ্ড ছাড়া মানব জীবন অচল, তাই জীবনে মানুষ বিবিধ অর্থনৈতিক সমস্যার সম্মুখীন এবং সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়ার জন্য অর্থনৈতিক পাঠের গুরুত্ব অবশ্যই দরকার। সম্পদের যথাযথ ব্যবহার, মানুষের অভাব সীমাহীন অথচ সীমাহীন অভাব পূরণের জন্য সম্পদ সীমিত, তাই সীমাহীন অভাব পূরণের জন্য সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা দরকার। আর তা যদি করার জন্য দরকার হয়, অর্থাৎ যদি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হয় সেক্ষেত্রে অর্থনৈতিক পাঠের গুরুত্ব অত্যন্ত অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ। তৃতীয়ত আমরা দেখি বিদ্যার চর্চা, অর্থাৎ অর্থনীতির বিভিন্ন সূক্ষ্ম জটিল তত্ত্ব বিশ্লেষণে মানুষের বিচার বুদ্ধি বা চিন্তা শক্তির বিকাশ ঘটে, ফলে মানুষ তীক্ষ্ণ ও সতেজ বুদ্ধি সম্পন্ন হয়।
অর্থাৎ বিদ্যাচর্চার ক্ষেত্রে আমরা বলতে পারি অর্থনীতি মানুষের বিকাশ, কিছু প্রতিভার বিকাশ ঘটায়, সেজন্য অবশ্যই অর্থনীতি পাঠ করা দরকার। 4 নম্বর দেখে আমরা সম্পদের সুষ্ঠু ব্যবহার বা বন্টন। সম্পদের সুষম বন্টন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যা। সম্পদের সুষম বন্টনের উপর সমাজের সামগ্রিক কল্যাণ নিহিত হয়, আর সম্পদের সুনিয়ন্ত্রিত ও সুষম বন্টন নিশ্চিত করার জন্য অর্থনীতি পাঠের অত্যন্ত গুরুত্ব দেওয়া আছে বা গুরুত্বপূর্ণ। সামাজিক মূল্যবোধ জাগরণে অর্থনৈতিক পাঠে মানুষের জ্ঞানের পরিধি বিকশিত হয়, বিচার বুদ্ধি সতেজ ও তীক্ষ্ণ হয়, ফলে মানুষ তার স্বীয় দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে। এতে করে মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ ও জাগরণ সৃষ্টি হয়। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, সঠিক পরিকল্পনা প্রণয়ন ও তার সফল বাস্তবায়নের জন্য পরিকল্পনাবিদদের অবশ্যই অর্থনীতি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা দরকার। কারণ অর্থনীতির পরিকল্পনা প্রণীত হয় দেশের বাস্তব অর্থনৈতিক পরিস্থিতির সাপেক্ষে। সেজন্য অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সঠিক ও সময়োজিত পদক্ষেপ গ্রহণ করার জন্য অর্থনীতি পাঠ করা অত্যন্ত জরুরি। তাই এই আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি মানব জীবনের অর্থাৎ ব্যক্তিগত জীবনে যেমন অর্থনীতি পাঠের প্রয়োজন আছে, তেমনি সামাজিক বা রাষ্ট্রীয় জীবনেও এর গুরুত্ব কম নয়। অর্থনীতি পাঠের মাধ্যমে তার ব্যক্তিগত, সামাজিক বা তথা সার্বিক সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধান করা সম্ভব হতে পারে। তাহলে আমরা বুঝলাম যে অর্থনীতি পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই কারিগরি শিক্ষার ক্ষেত্রে অর্থনীতির পাঠের গুরুত্ব রয়েছে। আজকে আমি এইটুকু বিষয় আলোচনা করলাম। তো এটা সবাই দেখার জন্য এবং দেখে মূল্যায়ন করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমরা এই আলোচনার বিষয় থেকে আজকে যা যা বিষয় আলোচনা করলাম এখান থেকে আমরা সংক্ষেপে দেখি কি কি বিষয় জানলাম। 1, আমরা শিখলাম অর্থনীতি কি। 2, শিখলাম বিভিন্ন অর্থনীতিবিদদের অর্থনীতি সম্পর্কে মতামত। 3, আমরা জানলাম যে অর্থনীতিবিদগণের মতামতের যৌক্তিকতা নিয়ে আলোচনা করলাম। 4 নম্বর আমরা শিখলাম অর্থনীতি পাঠের গুরুত্ব, অর্থাৎ কারিগরি ছাত্রদের ক্ষেত্রে অর্থনীতি পাঠের গুরুত্ব কতটুকু অর্থবহ সেটা আমরা জানলাম। তো এইটুকু বিষয় দেখবো। এখন সবাইকে আমার এই টিউটোরিয়ালটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আজকে এইটুকুই আপাতত। আর এই করোনা বা কোভিড-19 পরিবেশের ক্ষেত্রে সবাইকে বাড়িতে নিরাপদে থাকার জন্য আহ্বান করছি। আর যদি কেউ কখনো ঘর থেকে বের হয় প্রয়োজন সাপেক্ষে, সেক্ষেত্রে সকলকে মাস্ক ব্যবহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলা, অর্থাৎ এতে আমরা নিজে বাঁচবো, অপরকে বাঁচতে সহায়তা করবো। ধন্যবাদ সবাইকে। আজকে এখানেই সমাপ্ত।